বুড়ি আজকে এমন ঠান্ডায় ব্যালকনিতে কি করে? পাগল টাগল হয়ে গেছে নাকি? পেছন থেকে শাল সহ সূচনাকে জড়িয়ে ধরতে ধরতে কথাগুলো বলল প্রণয়। সূচনা ঈষৎ চমকে উঠল। ঘাড় বাঁকিয়ে প্রণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বুড়ি বলছেন কাকে? হ্যাঁ, কেন তোমাকে? কেন? আমাকে কোন দিক দিয়ে বুড়ি লাগে শুনি? শীত লাগার দিক দিয়ে। তোমার যেই পরিমাণে শীত লাগে, বুড়ি তো তুমি, বাচ্চা বুড়ি। আমি বাচ্চা, আমি বুড়ি? বাহ, সবই আমি। আমার সব কিছু তুমি, সবটা জুড়ে শুধু তুমি আর তুমি। বুঝেছো বোকা মেয়ে? প্রণয়ের কথা কানে আসতেই চোখ বন্ধ করে নিল সূচনা। কান গরম হয়ে উঠেছে ইতিমধ্যেই। লজ্জা পাচ্ছে সে। কেমন কেমন করছে বুকের ভিতর। ইস, কেমন অনুভূতি! মাঝে মাঝে তার আফসোস হয়, নিজের উপর রাগ হয়। সে কেন পারে না নিজের অনুভূতি ব্যক্ত করতে? কেন তার মনে যা আসে তা বলিতে ফোটে না? প্রণয় তো কি সুন্দর সব বলে দেয়। কি ভাবছো? সূচনা চুপ না থেকে বলেই দিল, আফসোস হচ্ছে, রাগও হচ্ছে। কেন? কার উপর? নিজের ওপর। আপনি কত সুন্দর গুছিয়ে সব কথা বলতে পারেন, নিজের অনুভূতির প্রকাশ করতে পারেন, কিন্তু আমি পারি না। নিজে তো ব্যক্ত করতে পারিই না, উল্টো আপনি করলে লজ্জায় মরি মরি অবস্থা হয়ে যায়। সত্যি বোকা আমি, ধুর। সূচনার বোকা বোকা কথায় প্রণয় হেসে দিল শব্দ করে। তা শুনে সূচনা ঠোঁট উল্টে বলল, হাসছেন কেন? ঠিক আছে, বোকা আমি, তাই বলে হাসতে হবে? প্রণয় হাসি থামালো কোনো রকমে। সূচনাকে নিচের দিকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো। তার দুই বাহুতে হাত রেখে হালকা চাপ দিতেই সূচনা চোখে চোখ রাখলো তার। প্রণয় গাঢ় কণ্ঠে শুধালো, শোনো, তুমি নারী, আর লজ্জা নারীর ভূষণ। তুমি লজ্জা না পেলে আমি অত সুন্দর করে কথা বলতে পারতাম না। তুমি লজ্জা না পেলে আমার কথাগুলো সুন্দর মনে হতো না। তুমি লজ্জা না পেলে বরং আমার হৃদয় ব্যথিত হতো। অনুভূতির প্রকাশ দুজনেরই করতে হবে, সেটা কি কোথাও লেখা আছে? নেই। তাহলে ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর। তবে মাঝে মাঝে দুজন দুজনের নিকট একটু একটু অনুভূতির প্রকাশ করলে ক্ষতি হয় না বিশেষ। তোমার আমার আমাদের অনুভূতি, আমি না হয় তার বহিঃপ্রকাশের দায়িত্ব নিলাম। তুমি লাজরাঙা হবে সেই মুখ দেখার অধিকারও শুধু আমিই পেলাম। ক্ষতি কি তাতে? একটা ছেলে এত সুন্দর মন মানসিকতার হতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে, সেটা প্রণয়কে না জানলে বুঝি বুঝতোই না সূচনা। সে এমন একটা পুরুষকে পেয়েছে নিজের করে। খুশিতে চোখ ছলছল করে উঠল তার। তার বাবা ঠিকই তো বলেছিল, তাকে যে একদিন সে নিচে যেয়ে তাকে বলবে। প্রণয়ের সাথে তার বিয়ে ঠিক করা ওনার বেস্ট সিদ্ধান্ত ছিল। সত্যিই তো, জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল এটা। সূচনা হালকা হেসে প্রণয়কে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনার জন্য, অন্তত এই মুহূর্তগুলোর জন্য আমি সারা জীবন আপনার বোকা মেয়ে বনে থাকতেও রাজি। প্রণয় হাসল, চোখে পানি অথচ অধর কোণে মিষ্টি হাসি। কত সুন্দর মুহূর্ত। মিহু, প্রণয় তোর কেমন ভাই হয়? তন্ময় কি হয় তোর? ফোনের ওপাশ থেকে সূচনার উক্ত প্রশ্নটুকু শুনে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল মিহু। অতঃপর স্বাভাবিক গলায় উত্তর দিল, প্রণয় ভাইয়া আমার চাচাতো ভাই, আর তন্ময় ভাই আমার নিজের ভাই। আমি, পিহু আর তন্ময় ভাই, আমরা 3 ভাই বোন। মিহু উত্তর দেওয়া মাত্রই সূচনা কল কেটে দিল। মিহু অবাক হলো না তেমন, কারণ আজকে এই প্রশ্নের মুখোমুখি যে তাকে হতে হবে তা আগেই জানা ছিল তার। কল কেটে দিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল সূচনা। শেষমেশ মিহুও তাকে মিথ্যে বলল। তন্ময়ের ব্যাপারটা সূচনা কিঞ্চিত আন্দাজ করতে পেরেছিল। তন্ময়ের হুটহাট প্রণয়কে স্যার থেকে ভাই ডাকা। প্রণয় যেদিন চট্টগ্রামে গেল সেই দিনই মিহুর বড় ভাই, সেও ঢাকার বাইরে গিয়েছিল। যেদিন প্রণয় ফিরেছে সেও সেদিনই ফিরেছে। আবার একই দিনে তারও জ্বর হয়েছে, তাও বৃষ্টিতে ভেজার কারণেই। অদ্ভুত লাগছিল সূচনার কাছে কারণগুলো। শুধুমাত্র এই কয়টা কথার যুক্তিতে এত বড় কিছু ভেবে নেওয়াটা তার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি, তাই অত ঘাটাঘাটি করেনি সেটা নিয়ে। কিন্তু এখন দেখা যায় ঘাটাঘাটি করাটাই উচিত ছিল। তাহলে আরও আগেই জেনে যেত হয়তো। দেখতে সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। চিলেকোঠার সেই খুব্বি রূপী ঘরটার সামনে দাঁড়িয়ে আছে সূচনা।
প্রণয় কল করেছিল একটু আগে, বলল কাবার্ডের ভেতর সবুজ রঙের একটা ফাইল আছে, তন্ময় বাসায় আসবে নিতে, দিয়ে দিও। তার কথা মতো কাবার্ড খুলেই ফাইলটা পেয়েছে সূচনা। ফাইল নেওয়ার সময় ছোট একটা নীল রঙের বক্সে চোখ আটকে যায় তার। সূচনা দেখবে না করেও আগ্রহ দমিয়ে রাখতে পারেনি। হাতে নিয়ে সাথে সাথেই বক্সটা খুলে ফেলে। ভেতরে ছোট্ট একটা চাবি, কি রিংয়ে লাগানো। ছোট্ট একটা সাদা কাগজের টুকরোও আছে, গোটা গোটা অক্ষরে লেখা চিলেকোঠার ঘরে। লেখাটুকু দেখেই সূচনা বুঝে গেল যা বোঝার। অতঃপর দেরি না করে সোজা এসে পড়েছে এখানে। বুকে ফু দিয়ে সাহস জুগিয়ে পা বাড়ালো ঘরে। বাইরে থেকে যতটা ছোট মনে হয় ঠিক ততটা ছোট না ঘরটা। মোটামুটি বড়, চওড়াও বলা যায়, পরিষ্কারও বলা যায় বটে, যেন রোজ নিয়ম করে পরিষ্কার করা হয়। কিছু জিনিসপত্র আছে একদম কোনায় কোনায়। সবগুলো জিনিস এখনো ঠিকভাবে খেয়াল করেনি সূচনা। চিলেকোঠার দরজাটা বন্ধ করে সামনে এগিয়ে গেল সে। হাতের ডান পাশে একটা বড় কাঠের বক্স রাখা। গুটি গুটি পায়ে সেটার দিকেই এগুলো সূচনা। বেশ পুরনো বক্সটা। ওপরের অংশটা খুলতেই একটা ফুটবল, কয়েকটা বই, একটা ছবি নজরে এলো। সব কয়টা বই বিজ্ঞান বিষয়ক। উল্টে পাল্টে রেখে দিল সূচনা। ছবিটা হাতে তুলে নিল। ধুলো জমেছে, শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। একজন ভদ্র মহিলা, তার কোলে বাচ্চা একটা মেয়ে, আর একপাশে দাঁড়িয়ে আছে একটি ছেলে। ছবিটা ছেঁড়া, একটা অংশ নেই, ছিঁড়ে ফেলা হয়েছে বোঝাই যাচ্ছে। ছিঁড়ে যাওয়া অংশটুকু তাহলে কোথায়? বক্সটাতে খুঁজলেও পাওয়া গেল না, তবে আরও কিছু জিনিস পাওয়া গেছে। বাচ্চাদের কিছু পুরনো খেলনা, আরও কটা বই, একই ভদ্রমহিলার সাথে সেই ছেলেটার আরও কয়েকটা ছবি। তার মধ্যে আগেরটার মতোই দুটো ছবি ছেঁড়া। ছেলেটার বয়স আনুমানিক 11-12 হবে। ছেলেটা কে? প্রণয়? মনে মনে আওড়ালো সূচনা। সেখান থেকে সরে এসে সামনে তাকাতেই চোখ আটকে গেল সামনের দেওয়ালে। সামনের দেওয়ালে ছোট্ট এক অংশ দখল করে আছে, যার উপর লাল পর্দা টেনে দেওয়া। সূচনা কম্পিত হাত জোড়া বাড়িয়ে পর্দাটা সরালো। তৎক্ষণাৎ বিস্ময়াবিষ্ট চোখ জোড়া থমকে গেল। শুভ্র রঙা বোর্ডটায় বিভিন্ন খবরের কাগজ, ছবি আটকানো। সূচনা ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো। তির্যক চোখে একে একে সব কটা ছবি দেখলো। বোর্ডের বাম পাশে নিচের দিকে একটা পুরনো খবরের কাগজের কিছু অংশ আটকানো। নিচু হয়ে সেখানটায় নজর দিল সূচনা। দেখেই আন্দাজ করে ফেললো কাগজটা অনেক পুরনো। ফট করেই তার আন্দাজটা ঠিক বের করলো। 2005 সালে 31শে ডিসেম্বর লেখা হেডলাইনটাই বুঝিয়ে দিল যে তার আন্দাজ ঠিক। সুইসাইড কেস বিষয়ক কোনো আর্টিকেল। প্রথম কটা লাইন পড়ল সূচনা। ছোট ছোট অক্ষরে লেখা, নামকরা ব্যবসায়ী এহতেশাম আহমেদের স্ত্রী নুরাইয়া আহমেদ আত্মহত্যা করেছেন। 30শে ডিসেম্বর রাত 9টা নাগাদ ফ্যানের সাথে ঝোলানো লাশ দেখতে পান তার স্বামী এহতেশাম আহমেদ। তাদের সংসারে 2 সন্তান আছে, 12 বছরের ছেলে প্রণয় আহমেদ আর 1 বছরের মেয়ে ইরা আহমেদ। আতকে উঠল সূচনা। হাত পায়ে কাঁপন ধরে গেছে তার, চোখ ভিজে উঠেছে তার, ভেতরটায় অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। এই জন্যই বুঝি প্রণয় এমন করেছিল তাকে জন্মদিনের উইশ করায়। তার জন্মদিনের দিনই এসব হয়েছে। চোখ সরিয়ে নিল সূচনা। ডান পাশে আর একটা খবরের কাগজে চোখ পড়ল। 2006 সালের 1 জানুয়ারি রাতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে নামকরা ব্যবসায়ী এহতেশাম আহমেদের। এবার যেন আরও চমকে উঠল সূচনা। একদিনের ব্যবধানে মা বাবা দুজনের মৃত্যু। এতটা নিষ্ঠুর নিয়তি! মাত্র 12 বছর বয়সে প্রণয় এত কিছু সহ্য করেছে, আর ইরা মাত্র 1 বছর বয়সে। ভাবতে পারল না সূচনা। ছুটে বেরিয়ে আসলো সেখান থেকে। বাসায় ঢুকে আবারও সোজা ছুট লাগালো নিচের রুমে। এহতেশাম আহমেদ, নুরাইয়া আহমেদ, তাদের 2 সন্তান প্রণয় আহমেদ আর ইরা আহমেদ। 4 জনের হাসি খুশি এক পরিবার ছিল। কিন্তু সেই সুখের ইতি ঘটল যখন প্রণয়, অর্থাৎ আমার বয়স 11 বছর, আম্মু আর তার স্বামীর মধ্যে 3য় জনের আগমন ঘটে। পরকীয়া যাকে বলে। এহতেশাম আহমেদ ওনার অফিসের পিএসের সাথে সম্পর্কে জড়ান। তারপর থেকে রাত করে বাড়ি ফেরা, ড্রাঙ্ক করা, আম্মুকে কথায় কথায় বাজে কথা শোনানো, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, অবহেলা করা, এসব নিত্যদিনের কাজ হয়ে গিয়েছিল তার। অবহেলা অবজ্ঞায়
1 বছর পার হলো। 2005 সাল 30শে ডিসেম্বর আমার জন্মদিন। 11 থেকে 12 বছরে পা দিব। সেদিন সকালে আম্মু অনুনয় বিনয় করে তাকে বলেছিলেন আজ ওর জন্মদিন, একটু তাড়াতাড়ি আসবেন। উনি জবাব দিলেন না, চলে গেলেন। 3 ভাই ছিলেন ওনারা, উনি ছিলেন সবার বড়। 2 চাচার ঘরে 5 সন্তান, তাদের মধ্যে তন্ময়, মিহু আর পিহু। পিহু তখন ছিল না অবশ্য। তাদেরকে দাওয়াত করেছিলেন আম্মু। তারা আসলেন, রাতে খেলেন। ওনার জন্য অপেক্ষা করতে করতে শেষে কেকটাই কাটা হলো না। মেহমানরা সবাই চলে গেলেন, উনি আসলেন না তখনও। আম্মু জোর করে আমাকে ঘুমাতে পাঠিয়ে দিলেন। ইরাকে সেদিন নিজের সাথে রাখেননি, আমার রুমে পাঠিয়ে দেন। আম্মুর সোকল্ড স্বামী আসলেন রাত 1:30টার পরে, ড্রাঙ্কড অবস্থায়। সেদিন আম্মু খুব রেগে গিয়েছিলেন। এতদিনের সব রাগ ক্ষোভ ছাড়লেন তার উপর। উনিও রেগে গেলেন। প্রথমবারের মতো আম্মুর গায়ে হাত তুললেন। আম্মু অবাক হয়েছিলেন, চেহারা দেখে বোঝা যাচ্ছিল। পর মুহূর্তেই ঝাঁঝালো কণ্ঠে তাকে বললেন অনেক হয়েছে, আর না। 1টা বছর সহ্য করেছি, আর না। আপনার বাড়িতে আর 1 মুহূর্তও না। আজই চলে যাব আমার সন্তানদের নিয়ে। ডিভোর্স পেপার তাড়াতাড়ি পেয়ে যাবেন। কথাগুলো বলে আম্মু দরজার দিকে পা বাড়াতে নিলেই থমকে গেলেন। মাথায় হাত দিয়ে বিকট শব্দে চিৎকার দিয়ে উঠলেন। মাথা চেপে ধরে ধপ করে নিচে পড়ে গেলেন। সামনে তাকিয়ে দেখলাম হাতে ভারী একটা ফ্লাওয়ার ভাস নিয়ে দাঁড়িয়ে আছেন উনি। ছোট্ট মস্তিষ্ক জানান দিল তখন ওইটা দিয়েই বাড়ি দিয়েছেন আম্মুকে, আর এই জন্যই আম্মুর চোখ জোড়া বন্ধ হতে বেশি সময় লাগলো না। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা প্রণয় নামের সেই ভীতু ছেলেটা। ছোটবেলা থেকেই বড় ভীতু, গম্ভীর আর চুপচাপ স্বভাবের ছিলাম। চোখের সামনে এমন ঘটনা দেখার পরে ভেতরটা একেবারে পাথর হয়ে গিয়েছিল আমার। সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। আম্মুর নিথর দেহটার মাথার কাছে বসে উনি গালজোড়ায় থাপ্পড় দিচ্ছিলেন। কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পেলেন না, তখন মাথায় বাজ পড়ল ওনার। নেশা উবে গেল বোধহয়। কি করবেন না করবেন ভাবতে ভাবতে হঠাৎ উঠে দাঁড়ালেন। কাবার থেকে আম্মুর একটা ওড়না নিয়ে ফ্যানের সাথে বাঁধলেন। আম্মুর নিষ্প্রাণ শরীরটাকে টেনে হিঁচড়ে উঠালেন, ফ্যানের সাথে ঝুলিয়ে দিলেন। পুরো নিখুঁতভাবে কাজটা সারলেন উনি। দেখে মনেই হবে এটা আত্মহত্যা। কয়েকজনকে কল করলেন, একজনকে খুলে বললেন পুরো কাহিনী। কথা শেষ করে বেডে বসতেই বোধহয় ওনার খেয়াল হলো যে এই বাসায় ওনার 2 জন ছাড়াও কেউ আছে। উনি দরজার দিকে ঘুরতেই জানালার কাছ থেকে সরে ভারী শরীরটাকে নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। 1 বছর বয়সী ছোট্ট প্রাণটা বিছানায় ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তার দিকে এক পলক তাকিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর ভান ধরলাম। একটু পরই দরজা ঠেলে কেউ রুমে প্রবেশ করলো। ভালো করে পরখ করে চলে গেলেন। সেদিনই সেই বাড়ি থেকে পালিয়ে আসলাম ইরাকে নিয়ে। ঠাঁই হয়েছিল আম্মুর ঘনিষ্ঠ এক বান্ধবীর বাড়িতে। উনি নিজের কাছে লুকিয়ে না রাখলে হয়তো বাঁচা হতো না। সেদিন রাতেই টিভিতে নিউজ হলো শহরের অন্যতম ব্যবসায়ী এহতেশাম আহমেদের স্ত্রী সুইসাইড করেছেন। রাত 1:30টার পর অফিস থেকে বাসায় ফেরার পরে নিজের রুমে যেয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান খোদ এহতেশাম আহমেদ। ওনার 2 সন্তানও নিখোঁজ সেই ঘটনার পর থেকে। কত সুন্দর করে একটা খুনকে সুইসাইড বলে চালিয়ে দিলেন। স্ত্রী হারানো আর সন্তানদের নিখোঁজের সংবাদে নাকি ভেঙে পড়েছেন উনি। হাসি পেল খুব ওনার এসব মিথ্যায়। আম্মু মারা গিয়েছেন তার জন্য বিন্দুমাত্র কান্না আসতো না আমার। একটা দিন আন্টি অনেক কষ্টে ইরাকে সামলেছিলেন। এহতেশাম সাহেব খুঁজে নিতেন হয়তো আমাদের, কিন্তু সেই সুযোগ পাননি। তার পরের দিন রাতে টিভিতে নিউজ হলো শহরের অন্যতম ব্যবসায়ী এহতেশাম আহমেদের মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্টে। কেউ বলছিল বিজনেসে দ্রুত উন্নতির কারণে ওনার নিজের বিজনেস পার্টনাররাই ওনার দুঃসময়ের ফায়দা নিয়ে ওনাকে আঘাত করেছেন, মেরে ফেলেছেন। আবার কেউ বলছিল মানসিক অবস্থা খারাপ ছিল তাই ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারেননি, আর মনোযোগ ক্ষুণ্ণ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু ওই যে বলে না রিভেঞ্জ অফ নেচার, ওনার সাথে ওটাই হয়েছে। তবে উনি ওনার পাপের শাস্তিটা একটু বেশি তাড়াতাড়ি পেয়ে গেছেন। তবে মারা যাওয়ার আগে উনি টাকা দিয়ে যাদের কিনে রেখে গিয়েছিলেন তারা তাদের কাজ ঠিকই করেছে। আম্মুর মার্ডার কেসটাকে সুইসাইড কেস বলে চালিয়ে দিয়েছেন। আম্মুর পোস্টমর্টেমের ফেক রিপোর্ট বানিয়েছেন। হসপিটালের ডাক্তার আনান সিদ্দিকী আর কেস সামলেছেন অফিসার আদনান হাসান। কিছুদিন আগে সাসপেন্ড করা হয়েছে ওনাকে। ঘুষ নিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। কে ধরিয়ে দিয়েছে জিজ্ঞেস করবে না? আমি বলছি, মুগ্ধ।
মুগ্ধ খুলেছে তার মুখোশ। বুদ্ধি ছিল আমার, তাই ক্রেডিট তো আমারও আছে। আর ওই যে ডাক্তার আনান সিদ্দিকী, উনিও তো মারা গিয়েছেন কিছুদিন আগে। উনি নাকি কয়তলা থেকে লাফ দিয়েছে। হ্যাঁ, সুইসাইড নাকি মার্ডার নাকি কোনো অ্যাক্সিডেন্ট এখনও বের করে তো পারিনি কেউ। আর তার বুঝদার ভাগ্নে বলছে তাকে মার্ডার করা হয়েছে। সে কি বলেছে জানো? তার মামাকে নাকি আমি মেরে ফেলেছি। বাই দ্য ওয়ে, মিহু আমার চাচাতো বোন। আর সেটা তোমাকে বলতে না করেছিলাম, আমি তন্ময় যে আমার চাচাতো ভাই সেটা খুব কম মানুষই জানে। মিহু আর তন্ময় শুরু থেকে আমার পাশে ছিল আর আছে, কিন্তু এহতেশাম আহমেদের দুই ভাই, তাদের স্ত্রী, তারা কখনোই আমাদের পাশে ছিলেন না। এহতেশাম আহমেদদের মারা যাওয়া নিয়েও কারো মাথা ব্যথা ছিল না। আমরা দুইটা ছেলে মেয়ে, আমাদের কি হবে সেটা নিয়ে ও এক মুহূর্ত ভাবেননি তারা। একদিন জিজ্ঞেসও করেনি কেউ আমরা কোথায় আছি, কিভাবে আছি। মামা মামির কাছে বড় হচ্ছিলাম দুজন। দিনা নিজের বোনের মতো করে ইরাকে স্নেহ করেছে। ইরা জানে না সবটা, শুধু জানে যে আমার বার্থডের দিন আম্মু আর এহতেশাম সাহেবের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। আর তাই আমি আমার বার্থডে সেলিব্রেট করি না। আম্মুর সেই বান্ধবী, উনি আর ওনার স্বামী, তারা দুজনও নিজেদের সবটা দিয়ে আমাদের সাহায্য করেছেন। তারা এখনও নিজের ছেলের মতো আদর করেন আমায়। মিহুর আম্মু আব্বুকেও খোঁজ না নিলেও মিহু আর তন্ময়ের সাথে সবসময় যোগাযোগ থাকতো। আমাদের সাথে যোগাযোগ রাখার কারণে মিহু আর তন্ময়ের সাথে তাদের বাবা মার মনোমালিন্য হওয়ায় নিষেধ করেছিলাম যেন যোগাযোগ না রাখে, কিন্তু ওরা শোনেনি। মিহুর সাথে তার মায়ের সম্পর্ক ভালো না কেন জানো? আমাদের জন্য। আমাদের সাথে সম্পর্ক রাখাটা ওনার পছন্দ না, কিন্তু ওরা দুজন স্পষ্ট করে বলে দিয়েছে সম্পর্ক নষ্ট করবে না। তারা আছে এখনো পাশে। আর কথা থামিয়ে দিল প্রণয়। পকেট থেকে রিং হতে থাকা ফোনটা বের করলো। তন্ময়ের কল এসেছে। ফোন রিসিভ করতেই বাঁকা হাসলো প্রণয়। শুধু বলল, ঠিক আছে পাঠা। একটু পরে মেসেজের টুং শব্দ হলো। প্রণয় কি যেন দেখলো ফোনে, তারপর সূচনার দিকে তাকিয়ে বলল। দুইটা গুড নিউজ আছে, দেখবে? সূচনা থেমে থেমে জিজ্ঞেস করলো, কিসের গুড নিউজ? সি। ফোনটা সূচনার সামনে ধরে বলল প্রণয়। ভিডিও একটা, যেটা দেখে স্বাভাবিকের চেয়ে চোখজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেছে সূচনার। ঘাম ছুটছে তার। কাপা কাপা কণ্ঠে শুধু জিজ্ঞেস করলো, রিয়াদ ওকে পুলিশে ধরেছে কেন? হ্যাঁ রিয়াদ, আনান সিদ্দিকীর সেই বুঝদার ভাগ্নে, যে আমার উপর খুনের আরোপ লাগিয়েছে। ডু ইউ বিলিভ ইট? আচ্ছা, তুমি জিজ্ঞেস করলে না আম্মু সেই বান্ধবীর ব্যাপারে, ওনার নাম কি জানো? সূচনা প্রশ্নসূচক চোখজোড়া প্রণয়ের দিকে তাক করলো। প্রণয় মিহি হাসি দিয়ে বলল, মিসেস দিশা, দিশা আন্টি, আর এখন দিশা মা। সূচনা বিস্ময়াবিষ্ট চোখে তাকিয়ে রইল। সব গড়িয়ে ফেলছে সে। দিশামা মানে তার মা? মানে তার আম্মু আব্বু আগে থেকেই প্রণয়ের সাথে পরিচিত? শুরু থেকেই তাদের সম্পর্কে সব জানে ওনারা? সূচনা মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়তে নিলেই প্রণয় দুই বাহু ধরে দাঁড় করালো। তার দুই গালে হাত রেখে বলল, রিয়াদ, তোমার সাথে যা করেছে সেটা জানার পরে আমি তাকে ছেড়ে দিব সেটা ভাবলে কি করে? তার উপর তার সাথে আমারও কিছু হিসেব নিকাশ বাকি। তার স্ত্রী আর তোমার বান্ধবী স্নেহা, তারাও তো রিয়াদের শাস্তি চায়। এতগুলো মানুষের সাথে অন্যায় করার পর তাকে শাস্তি না দিয়ে কি পারা যায় বলো? মেরে ফেলতে তো পারি না, যতই হোক সে মানুষ, তাকে হত্যা করার অধিকার নেই, তাই ছোট্ট শাস্তি দিলাম। সূচনা আগের থেকেও বেশি অবাক পড়ে গেল। রিয়াদের নিজের স্ত্রীও তার শাস্তি চায়, কিন্তু কেন? স্ত্রী হয়ে সে নিজের স্বামীর শাস্তি চাচ্ছে। আর স্নেহা, স্নেহা কিসের শাস্তি চাইবে? কেন চাইবে? আগাগোড়া কিচ্ছু বুঝল না সূচনা। প্রণয় ভালো করেই বুঝতে পারল তার অবস্থা, তাই নরম স্বরে বলল, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তার উত্তর পাওয়ার জন্য আরও কিছু ঘন্টা অপেক্ষা সহ্য করতে হবে তোমায়। কারণ তোমার প্রশ্নের উত্তর কালকে পাবে, একেবারে পাই টু পাই। প্রতিটা প্রশ্নের উত্তর হেডলাইন হবে পেপারে, টিভিতে নিউজ হবে। তারপর আমার কাছে এসো, কিছু না বুঝলে বুঝিয়ে দিব।